ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। ঘড়িতে সময় রাত 11:20। শুরু হলো। যারা এই ঘটনাটি শুনছেন তারা অবশ্যই এখনো পর্যন্ত যদি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে নেবেন। যদি বেল আইকনটি ক্লিক করে না থাকেন বেল আইকনটি ক্লিক করে ফেলবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন আশা করি। যদি ভালো লাগে বন্ধুদের সাথে আজকের এই এপিসোডটি শেয়ার করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. আসসালামু আলাইকুম রাতুল ভাই, আশা করি ভালো আছেন। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম নাহিদ। সামনে আমার বার্ষিক পরীক্ষা, তাই ব্যস্ত সময় কাটাচ্ছি। অবশেষে আজকে আমার ঘটনা পাঠানোর সুযোগ হলো। রাতুল ভাই, পৃথিবীতে এমন অনেক বিষয় আছে যেগুলো নিয়ে নানা ভৌতুরে গল্প শোনা যায়। আজকেও সেরকমই একটি অদ্ভুত ঘটনা নিয়ে হাজির হয়ে গেছি আমি। এই ঘটনাটি আমি শুনেছিলাম আমার এক মামার কাছ থেকে। যা ঘটেছিল সেই মামারই খুব কাছের একজন বন্ধুর সাথে। মামা তখন সৌদি আরবে থাকতেন। এই ঘটনাটি মামার সেই বন্ধু অর্থাৎ মামার রুমমেটের সাথে ঘটা। ঘটনাটি মামা আমাকে গুছিয়ে বলেনি, তবে বোঝার সুবিধার জন্য আমি ঘটনাটি গুছিয়ে লিখছি। তো আর কথা না বাড়িয়ে তিনি যেভাবে বলেছেন আমি ঠিক সেভাবেই বলছি। আমার নাম রফিক। আমি তখন সৌদি আরবে ট্রাক চালাতাম। রিয়াদ থেকে দাম্মাম পর্যন্ত মালপত্র নিয়ে যেতাম আমি। রাস্তা একটাই ছিল, রাস্তার নাম আল মাররাহ হাইওয়ে। স্থানীয় লোকজন এই রাস্তাটা এড়িয়ে চলত, কারণ তারা বলতো রাত হলে এখানে এমন কিছু দেখা যায় যা মানুষ নয়, অন্য জগতের কিছু। আমি এসব কথায় কান দিতাম না, কিন্তু 19 সালের এক রাতে আমার সব বিশ্বাস যেন বদলে দিল। টাকার লোভে আর লোকজনদের ভুল প্রমাণ করার জন্য আমি ঠিক সেই হাইওয়ে দিয়েই মালামাল নিয়ে যেতে রাজি হই। রাত তখন প্রায় 12:10। চারিদিকে কেউ নেই, কেবল মরুভূমির ঝড়ের শব্দ। রেডিওতে তখন আরবি খবর চলছিল। হঠাৎ করেই রেডিওটা কেমন যেন শব্দ করলো, একটা যেমন বিকৃত একটা শব্দ। মনে হচ্ছে কেউ যেন ফিসফিস করে কথা বলছে, এভাবে ডাকছে, ইয়া রফিক। আমি ভাবলাম হয়তোবা কানে ভুল শুনছি। ঠিক তখনই রাস্তার মাঝখানে একটা নারীকে দেখলাম আমি। কালো বোরখা পরা, মুখ ঢাকা, স্থির দাঁড়িয়ে আছে একেবারে রাস্তার মাঝখানে। আমি অনেকবার হর্ন বাজালাম, কিন্তু সে এক পাও নড়ল না। তাই একটু ক্ষোভ নিয়ে ট্রাক থেকে নামলাম বাধ্য হয়ে। ধীরে ধীরে তার কাছে এগোলাম এবং কাছে যেতেই দেখলাম সে তার মুখটা একটু খুলল এবং ভয়ানক শীতল কণ্ঠে বলল, আমাকে দাম্মাম পর্যন্ত নামিয়ে দাও। গলার আওয়াজটা কেমন যেন অদ্ভুত মনে হলো আমার কাছে। আমি প্রচণ্ড ভয় পেয়েছিলাম। এরকম নির্জন একটা রাস্তা, তার মধ্যে একটা একলা নারী। আমি ভয়ে কাঁপছিলাম, কিন্তু মরুভূমিতে একা একটা নারীকে ফেলে যাওয়া অন্যায় হবে। মনে মনে এসব ভাবতে ভাবতে আমি তাকে বললাম, আচ্ছা ঠিক আছে, আপনি উঠে বসেন। সে কেবিনে উঠে বসল। মুহূর্তের মধ্যেই ট্রাকের ভেতরে কুয়াশার মতো ঠান্ডা বাতাসে ছড়িয়ে পড়ল। আমি রিয়ার ভিউ মিররে তাকালাম পেছনে। দেখলাম সে নিচে তাকিয়ে আছে, একদম নড়াচড়া করছিল না। এর কিছুক্ষণ পর আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনি কোথায় নামবেন? সে মাথা না তুলেই বলল, যেখানে গেলে কেউ ফিরে আসে না আমি সেখানে যাব। এই কথাটা শুনতেই আমার শরীরের সমস্ত রোমকূপ যেন দাঁড়িয়ে উঠল। তাকিয়ে দেখি তার বোরখা খুলে গেছে, চোখ নেই, চোখ দুটো শুধু কালো গর্ত, আর সেখান থেকে ক্রমাগত ধোঁয়া বের হচ্ছে। সে মুখ খুলে বলল, একটু রাগের ভঙ্গিতে, আজ তোর নিস্তার নেই, কতদিন যে মানুষের রক্ত খায়নি। এই কথা বলে সে হাসতে থাকে। আমি তখন চিৎকার করে শরীরের সমস্ত শক্তি দিয়ে ব্রেক চাপলাম, কিন্তু ট্রাকটা থামাতে পারলাম না। গিয়ার নিজে নিজেই কাজ করছে। আমার ক্রমাগত মনে হচ্ছে যেন আমার গাড়ির গতি বেড়ে চলেছে। তখনই সঙ্গে সঙ্গে সে হাসতে থাকে এবং আমি সেই হাসি
আজও ভুলতে পারিনি, এখনো আমার কানে বাজে, যেন হাজার বছরের হাজার হাজার মানুষের কান্না একসাথে গিরে ফেলার শব্দ, সেরকম ভয়ঙ্কর একটা শব্দ। আমি দরজা খুলে মরুভূমিতে লাফ দিলাম। চোখের সামনে আগুনে দাউ দাউ করে জ্বলতে থাকলো আমার ট্রাকটা। ভেতরে কেউ নেই, শুধু আগুন, আগুনের মধ্যে একটা ছায়া দাঁড়িয়ে আছে, আর সেই আগুনের মধ্যে দাঁড়িয়ে খিলখিল করে হাসছে। সে রাতে আমি প্রায় মৃতপ্রায় অবস্থায় পড়ে থাকি সেখানে, এবং আমাকে সেই মৃতপ্রায় অবস্থায় আমাকে উদ্ধার করা হয়। আমার যখন জ্ঞান ফেরে তখন আমি নিজেকে আবিষ্কার করি হাসপাতালে। আমার পাশে পুলিশ বসে আছে। তারা আমাকে বলল, তোমার ট্রাকটা পুড়ে গেছে, কিন্তু কোনো ড্রাইভারকে পাওয়া যায়নি। তুমি বালির মধ্যে অচেতন অবস্থায় পড়েছিলে। আমি তাদেরকে সব কিছু বললাম, কিন্তু আমার কাছে সব কিছু শুনে তারা কেউ বিশ্বাস করল না। 3 দিন হাসপাতালে থাকার পর আমি ছাড়া পেলাম। দাম্মামের একটা কোম্পানিতে চাকরি করতাম। সেই কোম্পানির লোক আমাকে বললেন যে, রফিক, তুমি কিছুদিন বিশ্রাম নাও। তো আমি তাদের কথা মতো অন্য ড্রাইভারদের মতোই পুরনো শ্রমিক কোয়ার্টারে ফিরে গেলাম। সেদিন রাতে আমি একা ঘরে ঘুমাচ্ছিলাম। হঠাৎ করে দরজার বাইরে একটা টোকা পড়ল। ভাবলাম হয়তোবা পাশের সিটের কেউ একজন এসেছে। দরজা খুলতেই দেখি সেখানে কেউ নেই, কিন্তু দরজার সামনে মরুভূমির বালির দাগ। এটা দেখে যেন মনে হচ্ছিল সেখানে কেউ দাঁড়িয়েছিল। আমি ঘরে ঢুকে দরজা বন্ধ করতে না করতেই আমার রুমের বাতি নিভে গেল। অন্ধকার। হঠাৎ শুনলাম সেই ডাক, ইয়া রফিক। একই কণ্ঠ, একই ঠান্ডা আওয়াজ। আমি প্রচণ্ড ভয় পেতে থাকলাম এবং তড়িঘড়ি করে আমার ফোনটা খুঁজতে থাকলাম, এবং একটা সময় ফোনটা পাওয়ার পর আমার ফোনের আলোটা জ্বালাই। সেই ফোনের আলোয় দেখতে পেলাম ঘরের কোণে একটা নারীর ছায়া, কালো অবয়ব, মাথাটা নিচু করে বসে আছে। ফোনের আলোটা তার দিকে ধরতেই যেন ছায়াটা মিশে গেল। পরের দিন সকালে দেখি আমার ট্রাকের চাবি আমার ঘরের মাঝখানে মেঝেতে পড়ে আছে, অথচ আমার ট্রাক শুদ্ধ সেই চাবি তো সেখানে পুড়ে ছাই হওয়ার কথা। আমি বুঝতে পারলাম না আমার সাথে কি হচ্ছে। এভাবেই বেশ কিছু চিন্তার ছাপ আমার ভেতরে কাজ করতে লাগলো। 3য় রাত, আমি ঘুমাচ্ছিলাম। হঠাৎ করেই আমার বুকের মধ্যে একটা চাপ অনুভব করলাম। ভালোভাবে খেয়াল করতে দেখলাম আমার বুকের ওপর কেউ একজন বসে আছে। চোখ খুলতেই দেখি সেই নারী আমার বুকের ওপর, আর মুখটা আমার মুখের কাছেই। তার মুখ থেকে গরম বাতাস বেরোচ্ছে, আর সে ফিসফিস করে বলছে, তুই আমাকে নামাসনি, তাই আমিও তোকে আর নামাবো না। আমি চিৎকার করে আলো জ্বালালাম, কিন্তু সেখানে কাউকেই দেখতে পেলাম না। তবে আমার বুকে হাতের সেই দাগগুলো রয়ে গেছে, জ্বলন্ত লোহার মতো লাল টকটকে। পরের দিন কোম্পানি থেকে আমাকে ডাকা হলো। তারা আমাকে বলল, রফিক, তুমি অস্বাভাবিক আচরণ করছো। আমি কিছু বললাম না। সে রাতেই ঠিক করলাম আমি আর দেরি করব না, আমি দেশে ফিরে যাব। ফ্লাইট ছিল সেদিন ভোরে। আমি সারা রাত জেগে রইলাম। বাইরে মরুভূমির বাতাস বইছে। হঠাৎ জানালায় একটা কড়া নাড়ার শব্দ। ভয়ে ভয়ে পর্দা সরাতে দেখি সেই নারী, আগুনের মতো চোখ, ঠোঁটে ভয়ঙ্কর হাসি। সে হাত তুলেই আমার ট্রাকের চাবি দেখালো, আর ধীরে ধীরে মুখ খুলে বলল, যেখানে গেলে কেউ ফিরে আসে না, সেখানে তোকে নিয়ে আমি অপেক্ষা করছি। এরপরে আমি অজ্ঞান হয়ে গেলাম। হয়তোবা মানসিক চাপ আমার সহ্য হয়নি। সকালে জেগে দেখি আমি বিমানবন্দরে নয়, বরং মরুভূমির সেই আলমাররাহ রোডে পড়ে আছি। চারপাশে আগুন জ্বলছে দাউ দাউ করে। দূরে একটা ট্রাকের ধোঁয়া উঠছে, ঠিক আমার আগের ট্রাকের মতোই। তারপর আমার আর কিচ্ছু মনে নেই। ঠিক 2 দিন পর সৌদি পুলিশ আমাকে খুঁজে পায়। তারা আমাকে বলল, তুমি একাই মরুভূমিতে পড়েছিলে এবং মুখে একটাই কথা বারবার বলছিলে, ও আমাকে নামাবে না, ও নামবে না, আমিও ওকে নামাবো না। রাতুল ভাই, এখন আমি বাংলাদেশে আছি, কিন্তু মাঝরাতে যখন বাতাস বয় আর দূর থেকে গাড়ির হর্ন বাজে, আর আমার কানে আবারও সেই আওয়াজ ভেসে আছে, ইয়া রফিক। আমার মনে হয় জানালার পাশে সেই নারীটি দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো ধীরে ধীরে জ্বলে উঠছে আগুনের মতো করে। তো এরকম একটা বিষয় আমার সাথে প্রতিনিয়ত ঘটতে থাকে। মামার বন্ধু মামাকে এতটুকুই বলেছেন। রাতুল ভাই, এই ছিল আজকের ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ থাকি, ভালো থাকি এবং আরও ভয়ঙ্কর ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নাহিদ। ভয়ের শুরু এখানে। ইয়েস, ভয়ের শুরু এখানেই। প্রিয় লিসনার, এই মুহূর্তে চমৎকার একটা ঘটনা আপনাদেরকে পড়ে শোনালাম, যেটি আমাদেরকে পাঠিয়েছিলেন আরিফুল ইসলাম নাহিদ। যদিও ঘটনাটি দেশের বাইরের, আমাদের অসংখ্য প্রবাসী বিভিন্ন দেশে বসবাস করেন, তাদের মধ্যে থেকে সৌদি আরবে সবচেয়ে বেশি বসবাস করেন। তো সেই সৌদি আরব রিলেটেড একটা ঘটনা আপনাদেরকে পড়ে শোনালাম, যেটি ঘটেছিল সৌদি আরবেরই একটি নির্জন রাস্তা আল মাররাহ রোড, যেটি দাম্মামের পথে উনি জানিয়েছেন আমাদেরকে। তো যাই হোক, ঘটনাটি কার কাছে কেমন লাগলো আমাদেরকে লিখে পাঠাতে পারেন অনুষ্ঠানের শুরুতেই। তারপর আপনাদেরকে একটা মেইল পড়ে শোনালাম এবং আরও দুটি মেইল রয়েছে আমার হাতে, আমি যদি সুযোগ হয় আপনাদেরকে সেটিও পড়ে শোনাবো। তবে এই মুহূর্তে আমি চলে যেতে চাই আবার আলিফ ভাইয়ের কাছে। ভাইয়া, ধন্যবাদ রাতুল ভাইয়া, জি, আবারও আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। এখন আমি যে ঘটনাটি বলবো এটা 2007 সালের ওই দিকের ঘটনা। ওকে। এটা হচ্ছে যার ঘটনাটি বলবো সে একজন অ্যাম্বুলেন্সের ড্রাইভার, সে অ্যাম্বুলেন্স চালায়। তো ঘটনাটি শুনেছি আমার বন্ধু বড় ভাই আর কি ড্রাইভার থাকা অবস্থায় ওর থেকে মানে শুনেছি ওনার সঙ্গে যে ঘটনাটি ঘটেছিল। আচ্ছা। তো হঠাৎ করে একদিন কুড়িগ্রাম থেকে ওনার পরিচিত এক সিনিয়র ভাই ফোন দিয়েছে যে ভাই তুমি তো অ্যাম্বুলেন্স চালাও, আমার ছোট ভাই মারা গেছে, এরকম সুসাইড করছে আর কি বিষ পান করে। আচ্ছা আচ্ছা। তো আমরা তো ওখানে যেতে পারতেছি না, হঠাৎই যেহেতু মারা গেছে, তো তুমি একটু নিজ দায়িত্বে তুমি আমার ভাইকে আনো, ওখান থেকে একদম সবকিছু কমপ্লিট করে একদম মানে গোসল করে একবার নিয়ে আসতে বলছে আর কি, মানে সব কাফন মানে কফিনে একদম ভরে। আচ্ছা। তো সে রাজি হয়নি। তো অনেক রিকোয়েস্টের পর চিন্তা করলো যে একাই যাব, তার সঙ্গে একজন হেল্পার থাকে, সেদিন সে হেল্পারটি ছিল না। জি। তো একবার ভাবতেছে যাব কি যাব না, কারণ সঙ্গে তো কেউ নেই, একটা লাশ অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাবে, অ্যাম্বুলেন্সে করে একা একা যে যাবে একটা কিন্তু মানে সাহসের ব্যাপার। যতই সে মানে এরকম টুকটাক ঘটনা তো তাদের সঙ্গে ঘটে, কিন্তু কেউ না কেউ সঙ্গে থাকে বা একদম সাহস, তখন কেউ পাশে থাকলে মানে ভয় লাগলে একটু সাহস তখন একটু আসে। কিন্তু ওই দিন কিভাবে মানে অনেক কিছু চিন্তা করার পরে তাদের মানে খুব অনুরোধ করার কারণে মানে তাদেরকে না করতে পারেনি, বলেছে ঠিক আছে এখন আর কি করার, বলছে আমি ভাড়া তোমাকে ডাবল দিব, তুমি তারপর নিয়ে তারপর চলো। এখন লাস্টটা যখন একদম পোস্টমর্টম করার পরে একদম গোসল করানোর পরে অ্যাম্বুলেন্সে তুলে দিল। অ্যাম্বুলেন্সে তুলে দেওয়ার পরে যখন লাশ নিয়ে রওনা হলো, তখন রওনা দিতে দিতে রাত 11টা থেকে 12টা হবে। তো রওনা দিল, বেশ সুন্দরভাবে আসছে, একা একা রওনা দিল। তো আস্তে আস্তে যখন গাজীপুর পার হয়ে টাঙ্গাইলে ঢুকেছে, তো তখন ওনার ঘুম ঘুম লাগছে, প্রচুর ঘুম ঘুম লাগছে। এই ঘুম ঘুম লাগার কারণে তো উনি যে এলাকায় এসছে মেইন রোডের পাশে, উনি প্রায় একটা দোকানে চা খাইতো। সে তখন ভাবলো যে এখানে তো একটা দোকান আছে চার, তো উনি তো দোকানের ভিতরে থাকে, উনি দোকানে ঘুমালেও দোকানের ভিতরেই ঘুমায়, যে যদি কারো প্রয়োজন হয় তাকে ডাক দিলে সে উঠে আবার তাকে চা তৈরি করে দেয় আর কি। ওকে। তো সে চিন্তা করলো যে ঘুম ঘুম লাগছে, গাড়ি চালাতে তার অনেক সমস্যা হচ্ছে, রাত বাজে নালো 2টা 2:30। তো সে চিন্তা করলো দেখি ওখানে একটু যাই, ওনাকে একটু রিকোয়েস্ট করি যদি চা একটু খাওয়ানোর ব্যবস্থা থাকে, তা চা সিগারেট যেটা হোক একটু হালকা বিস্কিট টিস্কিট খাইলো, খেয়ে ফ্রেশ হয়ে চলে যাবে আর কি, এরকম একটা চিন্তা করছে। তো ওখানে গাড়িটা থামানোর পরে তার ঝাঁপে একটু নক করলো, করে বললো ভাই কি ভিতরে আছেন?
বললো হ্যাঁ কে? তো ভাই আমি তো এরকম অ্যাম্বুলেন্স চালাই, তো যাচ্ছিলাম, আমার খুব একটু ঘুম ঘুম লাগছে, যে যদি আপনি একটু আমাকে কষ্ট করে একটু চা খাওয়াইতেন আর কি, তো প্রয়োজনে চার দাম আমি বিল বেশি দিব আর কি। আচ্ছা। তো উনি ওইভাবেই দেয় যে যদি মানে হচ্ছে সার্ভিসটা আর কি মানে ওইভাবে যেহেতু সার্ভিস দিচ্ছে সবাইকে, মানে এই বিলটা একটু বেশিই নেয়। তো উনি ঝাপ দোকান খুলে বললো সমস্যা নেই, আমি আপনাকে চা খাওয়াবো। তো উনি বেশ পানি গরম দিচ্ছে, তারপর ওনার সঙ্গে পানি গরম হচ্ছে, এই ফাঁকে গল্প করতেছে, ভাই কই থেকে আসলেন? বললো আমি এই জায়গা থেকে আসছি, যে লাস্ট আত্মহত্যা করছে, এই কারণে আর কি আমি তো যেতাম না, তো যে মারা গেছে তার বড় ভাই আর কি আমার খুব ক্লোজ, সেই জন্য আর কি আমি বাধ্য হয়ে নিয়ে যাচ্ছি আর কি। এখন না করার আর উপায় নেই, অনেক না করছি, কিন্তু তারপরেও তারা আমাকে ছাড়লো না। জি। আচ্ছা ভাই ঠিক আছে, সমস্যা নেই, আপনি চা হচ্ছে, আপনি চা খাবেন। এই গল্প করতে করতে এই অ্যাম্বুলেন্সের যে পিছনের মেইন গেটটা যেটা থাকে, জি, ধাম করে একটা শব্দ হলো, একদম ধুম, মানে কিছু একটা বাস্ট হলে যেরকম হয়, ধুপ করে একটা শব্দ। আচ্ছা। এই শব্দটা হতেই দুইজনেই আর কি ভয় পেয়েছে। কি হলো, ওই যে চার দোকানদার সেও মানে চমকে উঠেছে, এবং আপনার যে ড্রাইভার সেও চমকে উঠেছে। কি হলো, তাড়াতাড়ি করে গাড়ির কাছে গিয়ে দেখে পিছনের দরজাটা খোলা। আচ্ছা আচ্ছা। তারপরে হচ্ছে জানালা দিয়ে মাথা দিয়ে দেখে যে কফিনে করে যেটাতে করে লাশটা নিয়ে রওনা দিল, সে কফিনের মুখটা সরানো, ভিতরে কোনো লাশ নেই। আচ্ছা আচ্ছা। অবাক করা ঘটনা। লাশ কোথায় গেল সেকেন্ডের মধ্যে, মানে নিমিষেই লাশ নেই, শুধু একটা শব্দ হলো। কেউ যদি নিয়েও যায় তাহলে তো মানে লাশের ওজন তো এমনিতেও অনেক বেশি থাকে মৃত্যুর পরে, তো এই অল্প সময় তো নিয়ে যাওয়া সম্ভব নয়। না, অতটুকু সময়ের ভিতরে নিয়ে যাওয়া তো অসম্ভব। শুধু একটা শব্দ, কয়েক সেকেন্ডের ভিতরে তারা ওখানে গেল, দেখে ভিতরে লাশ নেই। আচ্ছা আচ্ছা। তারপরে তো ওই চার দোকানদার লোককে বললো, ভাই আমার তো ভিতরে লাশ নেই, এখন কি করব আমি, আপনি একটু প্লিজ চলেন আমার সঙ্গে, একটু চলেন, আমরা একটু লাশটা খুঁজে দেখি। উনি বললো, ভাই শুনেন, আমি এই সব ঝামেলা আমি করতে পারবো না, আপনার লাশ আপনি খুঁজেন, আমি এখানে দোকানদারি করি ভাই, আমার সঙ্গে পরে কিছু ঘটুক, পরে সারা জীবন আমার পিছনে ওটা লেগে থাকবে, আমি এই ঝামেলায় থাকতে পারবো না, আপনি আপনার লাশ আপনি নিজে খুঁজেন। জি, আমাকে মাফ করবেন আপনি, আমি আপনার উপরে হিংসামু করেও বলছি না, কিন্তু আমি এগুলোতে খুব ভয় পাই, আমাকে প্লিজ আপনি বলিয়েন না। চার দোকানদার অনেক রিকোয়েস্ট করলো তাকে, সে বুঝলো যে সে যাবে না। আচ্ছা। তো বললো, শুনেন ভাই, এর আগে আরো এক ব্যক্তির লাশ এখান থেকে উধাও হয়ে গেছে, তো আপনি চাইলে ওই সাইডটাতে একটু খুঁজে দেন। একটা সাইড দেখাই দিছে, ওই সাইডে বিশাল বড় একটা বাঁশের ঝাড় ছিল। তো উনি খুঁজতে খুঁজতে ওইদিকে বাঁশের ঝাড়ের নিচে সাহস করে গেল, যদিও ওইখানে সাহস হওয়ার মতো কোনো মানে অসম্ভব এটা, কিন্তু এখন যার লাশ তাকে তো দিতে হবে, রাইট। এখন মানে সেই ভয়ে আর কি যাওয়া, যে এখন যদি সে বলে যে লাশ নেই, তাহলে তাকে তো বিভিন্ন ধরনের সন্দেহ করতে পারে। এখন সে বাঁশের ঝাড়ের নিচে গিয়ে এখানে ওখানে খুঁজতেছে, মানে তার তো এক কথায় মানে মাথা পা ঘামতে ঘামতে পুরো শরীর ঘেমে, মনে করেন যে তার একাকার অবস্থা, মানে সে শুধু মানে অজ্ঞান হয়নি, শুধু মানে সাহসটা রেখেছে ভিতরে, মানে এইদিকে তো তার অবস্থাটা একদমই খারাপ, তার মনের সাহসটা একটু হলেও রেখেছে। ওই আল্লাহর নাম নিতে নিতেই দোয়া পড়তে পুরো সময়টা সে মানে দোয়া পড়েছে। দোয়া পড়তে পড়তে খুঁজতে খুঁজতে হঠাৎ একটু দূরে দেখে সাদা একটা কাপড়ের, মানে সাদা একটা মানুষের মতো লম্বা একটা, মানে না হলেও 10 ফিট উপরে, 5 থেকে 10 ফিট উপরে হবে, ওখানে লাশটা ঝুলে আছে। উনি তো দেখে অবাক, কিভাবে লাশ এখানে কিভাবে আসলো। উনি তো দৌড়ে আবার ওই দোকানে আসলো, চার দোকানে আসলো, ভাই আমি লাশ তো খুঁজে পাইছি, আপনি একটু আসেন, দুইজন মিলে একটু লাশটা নামাবো। আচ্ছা আচ্ছা। আপনি না আসলে তো আমি লাশটা একাই ধরতে পারবো না, লাশের তো অনেক ওজন, ভাই প্লিজ প্লিজ। ভাই আপনার আমি হাতও ধরি, পায়েও পড়ি, আপনি প্লিজ আমাকে ডাকিয়েন না, আমি এই সব ঝামেলা আমি যাইতেই চাচ্ছি না। আচ্ছা আচ্ছা। আপনি চা খান, সবকিছুই করেন, আমাকে শুধু এই কাজটা করতে বলেন না, আমি সব আপনার করে দিব। তো উনি আবার তো অনেক অনুরোধ করলো, করার পরে যখন উনি আর কি একদম নাই বললো, মানে অনেক চেষ্টা করার পরে ওনাকে রাজি করাতে পারলো না। উনি ওখানেও যাওয়ার সাহস পাচ্ছে না, যে আমি কি আবার সেখানে যাব, এবং যাওয়ার পরে কি আমি ঠিক থাকতে পারবো, একটা লাশের জন্য যাব, সে তো মৃত ব্যক্তি, আমি তার জন্য যাব, আমি আবার একটা মৃত ব্যক্তির জন্য আমি আবার আমার জীবনটা কি শেষ করব। উনি ফির এটা মানে চিন্তা করতেছিল, চিন্তা করতে করতে এক সময় মানে সাহস এনে বললো, যা হয় হবে, যেহেতু আমি কথা দিছি আমাকে লাশ আমি বাসায় পৌঁছে দিব,
তা আমি ইনশাল্লাহ আমি যাব। আচ্ছা, তো গেল, যাওয়ার পরে দেখে লাশটা সেখানে নেই। আরও তো তার ভয় ধরলো। জি। আশেপাশে সব জায়গায় লাশটা ভালো করে খুঁজলো, কিন্তু কোথাও আর লাশটা পেল না। তারপর সে আবার দৌড় দিয়ে আসলো, ভাই লাশ তো পাইলাম না, লাশ আবার কোথায় যেতে পারে? ভাই লাশ যে কই গেলো সেটা তো আমি বলতে পারবো না। তারপর সে আবার ওই খোঁজাখুঁজি করতে মানে আবার হয়তো সেই দিকে যাবে, মানে উনি যাচ্ছে আর এদিকে মানে ওনার আল্লাহ ওনাকে রক্ষা করেছে, উনি যতবার ওই দিকে মানে খোঁজার জন্য গেল ওনার কোনো ক্ষতি হয়নি। আচ্ছা আচ্ছা। তো ওনার ভাগ্যটা এই দিক দিয়ে ভালো ছিল। তো উনি যাইতে ওই অ্যাম্বুলেন্সের জানালার গ্লাসের ফাঁক দিয়ে যখন দেখে ভিতরে সাদা কাপড় দেখা যাচ্ছে, মাথাটা দিয়ে ভালো করে যখন দেখে লাশ আবার ভিতরে। আচ্ছা, মানে উনি তো ওই যে জায়গাটাতে লাশটা ছিল পড়েছিল, উনি যাওয়ার সময় প্রতিবারই যখন অ্যাম্বুলেন্সের পাশ দিয়ে গিয়েছেন প্রথম কয়েকবার দেখতে পাননি। না 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 দেখতে পাননি, কিন্তু এবার যখন যাচ্ছিলেন মানে ওনার কাছে আবছা মনে হলো যে লাশটা সম্ভবত আছে সাদা কিছু চেক করার জন্য, দেখি কি অবস্থা। মানে যতই না থাক মানে ও তো জানে তো নাই, উনি দেখেও আসলো তো ওখানে লাশটা ঝুলছে। জি জি জি। কিন্তু উনি তো তারপরেও মনের একটা ইয়া থাকে না, দেখি আছে নাকি, এই তাকাইতে দেখে লাশটা ভিতরে। জি জি জি। তারপর বললো ভাই লাশ তো আছে এখানে, আবার লাশ চলে আসছে একাই। তো ভাই লাশ যেহেতু পাইছেন, আপনি চা খাওয়া রাখেন, আপনি তাড়াতাড়ি করে আপনি গাড়ি নিয়ে এখান থেকে রওনা দেন, না হলে আবার কিন্তু আপনার লাশ এমন হতে পারে আবার হারা যেতে পারে, এবার আর নাও খুঁজে পেতে পারেন। পরে ওই লোক ঝাঁপ বন্ধ করলো, তাড়াতাড়ি ভাই লাগবে না, আপনি চলে যান তাড়াতাড়ি। তারপর উনি তাড়াতাড়ি গাড়ি স্টার্ট করে উনি আবার রওনা দিল। তো রওনা হলো। তো সেই যাত্রায় সেখানে আর কোনো বিপদ হলো না, মানে যে বিপদটা এসেছে সেই বিপদটা আল্লাহর রহমতে মানে কেটে গেল। তো উনি গাড়ির স্টার্ট করে আবার রওনা হলো। তো রওনা হয়ে যেতে যেতে 30-40 মিনিট পরে হঠাৎ করে দেখে না হলো 80 বছর 90 বছরের মতো বুড়ি, কুজো বুড়ি থাকে না, গাড়ি মানে রাস্তার মাঝখান দিয়ে হাঁটতেছে। রাস্তার মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে আপনার গাড়িটা উনি আর রাস্তা সাইড দিল না, একদম রাস্তার মাঝখানে থাকলো। উনি গাড়ি সাইড দেয়নি, উনি হর্ন দিচ্ছে কিন্তু তাকে আর সাইড দিচ্ছে না। উনি তো বুঝতে পারছে যে এটা যেন তেন জিনিস নয়, তো খারাপ কিছু হতে পারে, গাড়ি তো স্লো করা যাবে না। উনি ওনার পিছন দিয়ে আস্তে আস্তে গাড়িটা চালাচ্ছিল। চালাতে চালাতে দেখা যায় কিছুক্ষণ পরে সেই মানে বয়স্ক মহিলা অটোমেটিক নিচের দিকে নেমে গেল, তার আর কোনো কিছু করেনি। আচ্ছা আচ্ছা গেল, গাড়ি যাচ্ছেই, অ্যাম্বুলেন্স যাচ্ছে, ভিতরে কিন্তু আর কিছু হয়নি, ভিতরে ঠিকঠাক আছে। যেতে যেতেই আবার দেখা যাচ্ছে যে ওই 30-40 মিনিট পর আবার দেখে সেই বয়স্ক যে ওই 80-90 বছরের কুজো বুড়ি সে লাঠিতে ভর দিয়ে আবার রাস্তা দিয়ে তাকে দেখতেছে। আচ্ছা আচ্ছা। তাকে কিন্তু 30 মিনিট আগে তাকে ছেড়ে আসলো, কিন্তু আবার 30 মিনিট পরে দেখে সে রাস্তার সামনে আবার হাঁটতেছে এবং তার রাস্তা পথ আটকে ধরেছে আর কি, আটকে ধরছে। তো তাকে যেতে দিচ্ছে না। সে গাড়ি থেকে তো নামে নেই, গাড়ির গ্লাসটা সব লাগানো, সব ভালোভাবে একদম লাগিয়ে দেওয়া আছে, লক করা আছে। সে গাড়ি থেকে নামবে না, চিন্তা করেছে যে না, উনি যখন সাইড দিবে তখন উনি সে হর্নও বাজায়নি, হর্ন দেয়নি, সে স্লো যাচ্ছে। এই 5 মিনিট 7 মিনিট যেতে যেতে দেখা যায় দূর থেকে কোনো গাড়ি আসতেছে, তখন দেখা যায় একাই কোনো একটা সাইড দিয়ে নেমে চলে গেল। সে যেতে 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 দেখে পিছনে কিছু কুকুর ভুকভুকাচ্ছে, চিল্লাচ্ছে আর কি। চিল্লাতে দেখে কুকুরগুলো মনে করেন যে মানুষের সমান সমান বড়, আচ্ছা আচ্ছা, একদম হিংস্র বাঘের মতো। মনে করেন যে গাড়ির পিছনে হয়েছে 8-10টা কুকুর দৌড়াচ্ছে। সে গাড়ি যে গতিতে যাচ্ছে, উনি লুকিং গ্লাসে দেখতেছে তো কুকুরগুলো দৌড়াচ্ছে, কিন্তু যখন সে তাকায় দেখতেছে কুকুর আর নেই। আচ্ছা আচ্ছা। আবার লুকিং গ্লাসে দেখতেছে যে কুকুর আছে, কিন্তু হচ্ছে আপনার যখন উনি দেখে কোনো কুকুর নেই। আচ্ছা আচ্ছা। তো উনি তো বুঝতে পারছে যে আজকে তো আমি ভালো একটা সমস্যায় পড়ছি। উনি গাড়িতে তো একদম সেইভাবে দোয়া পড়তে পড়তে যেতে যেতে দেখা যাচ্ছে ওনার মোবাইলে তখন ওই গাড়িতে যে বিভিন্ন ক্যাসেট ট্যাসেটে গানের, তো উনি গান তো শোনার সাহস পাচ্ছিল না। তো দোয়ার বোধহয় মনে হয় কোনো সুরার কোনো ক্যাসেট ছিল, সেটা উনি ছেড়ে দিছে। সাউন্ড দিয়ে তো আস্তে 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 একদম বাকি রাস্তাটার কোনো সমস্যা হয়নি, একদম কুড়িগ্রাম পর্যন্ত যাওয়ার পরে সে ওই তাদের বাসায় লাস্টটা সুন্দরভাবে দেওয়ার পরে সে সেখানে রেস্ট নিয়ে সকাল হওয়ার পর সে সুন্দরভাবে রওনা দিছে। তারপরে সেই যে সে মানে একদম ওয়াদা করছে নিজের কাছে কোনো দিন আর আমি লাশ নিয়ে অ্যাম্বুলেন্স চালানোই বাদ দিছে আর কি। এখন সে অন্য গাড়ি চালায় আর কি, মাইক্রো চালায়, অ্যাম্বুলেন্স আর চালায় না। মানে তার জীবনে লাইফের উপর দিয়ে অনেক বড় একটা ঝড় চলে গেছে। সেদিন এমন হতে পারতো সে মারাও যেতে পারতো, রাইট। তা আল্লাহ তাকে রক্ষা করেছে আর কি। ওই দিন
দোয়া করি কেউ যেন এই সমস্যা না পড়ে। রাইট। তো এটাই ছিল ঘটনা। জি জি, অসম্ভব সুন্দর ছিল এই ঘটনাটি, এবং বেশ সুন্দর, আসলে ভৌতিকভাবে সুন্দর ছিল, এমনটি বলতে চেয়েছিলাম যে এইসব ভৌতিক ঘটনা শুনতে শুনতে আপনাদেরকে শোনাতে শোনাতে এমন ব্যাপার হয়ে গেছে যে মানে এখন ভৌতিক বিষয়গুলোকে আমার কাছে অসম্ভব রকমের সুন্দর মনে হয়। এবং ঘটনা হিসেবে এই ঘটনাটি বেশ চমৎকার ছিল। যেমন একটি বিষয়ে যেমন প্রতিবারই হয় যে দেখা যায় যে অ্যাম্বুলেন্সের বা গাড়ির যে ঘটনাগুলো হয়, আপনি দেখবেন যে আপনি 1 ঘন্টা বা 30 মিনিট আগে যে লোকটিকে আপনি অতিবাহিত করে এসছেন সে হেঁটে হেঁটে আসছে, এবং একই মানুষ একইভাবে একই ধরনের পোশাক পরে আপনার সামনে সামনে হাঁটছে। দেখা গেল আপনি 10 কিলোমিটার 20 কিলোমিটার ক্রস করে গেছেন, আপনার গাড়ির গতি 100 বা 60 বা 80 এরকম ছিল, আপনি সামনে দেখবেন সেই সেম মানুষ হুবহু ওরকম করে হেঁটে যাচ্ছে। তো আপনি গাড়ির যে গতি এবং সেই গতির সাথে কোনো মানুষের বা স্বাভাবিক কোনো ব্যক্তির বা কোনো প্রাণীর পক্ষে সম্ভব নয় যে আপনার সামনে এসে এভাবে থাকবে। তো যাই হোক, অসম্ভব ভয় লাগছিল এই ঘটনাটি শুনতে আমার কাছে। আলিফ ভাইকে অনেক অনেক ধন্যবাদ, উনি চমৎকার চমৎকার কিছু ঘটনা আজকে আমাদেরকে উপহার দিলেন। তো সব মিলিয়ে ভাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ। তো যাই হোক, আমি আপনাদের কথাবার্তাগুলো যাব, তারপর আমার হাতে একটা মেইল রয়েছে, সেই মেইলটিতে চলে যাব। দেখতে চাই আমাদের সাথে কে কে আছেন। লিখেছিলেন আমাদেরকে নাজমুল হাসান ভাইয়া, একা শুনছি, শেষ ঠিকানা ছিলেন আমাদের সাথে, অনেক ভয়ানক গল্প। আর এমডি রাজ্জাক ছিলেন আমাদের সাথে। পর্ণা লিখেছিলেন যে খুব ভালো হয়েছে ভাইয়া। নূরে আজম নীরব ছিলেন